পণ্যের যে উচ্চ মানের স্তর বজায় রাখার জন্য যে পণ্যের যে মান বা এবং প্রক্রিয়া এবং সেই সাথে যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলো যখন নিয়ন্ত্রণমূলক যে ব্যবস্থা গ্রহণ করাকে কিন্তু আসলে আমরা বলবো মান ব্যবস্থাপনা। তাইলে মান ব্যবস্থাপনা আমরা কি পেলাম? পণ্যের মানের যে উচ্চ স্তর বজায় রাখার জন্য পণ্য এবং তার যে প্রক্রিয়ার যে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা, এই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের জন্য যে আসলে পদক্ষেপগুলো গ্রহণ করা হয় সেটাকে আসলে আমরা বলবো মান ব্যবস্থাপনা। এরপর আসে প্রথম আমরা জানলাম যে মান ব্যবস্থাপনা কিভাবে করতে। এখানে মানটাকে আমরা আসলে কিভাবে নিশ্চিত করব। মান নিশ্চিত করা হচ্ছে কিন্তু আমাদের যে প্রক্রিয়াগত যে আসলে কার্যক্রমগুলো থাকে, এই কার্যক্রমগুলো সঠিকভাবে সঠিকভাবে যাতে বাস্তবায়ন হয় এবং সেই বাস্তবায়নের জন্য একটা কোম্পানি বা একটা সংগঠন তখন সেই বিষয়টাকে কি করবে, সর্বোত্তম প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু পণ্য ও মানের সেবা প্রদানের একটা অংশগ্রহণের জায়গায় কিন্তু থাকবে। তাইলে আমরা কি পেলাম যে মান নিশ্চিতকরণ হচ্ছে প্রক্রিয়াজাতকরণ এবং সেই সাথে প্রক্রিয়াগত কার্যক্রম, সেই কার্যক্রমের সাথে কিন্তু আমাদের যে প্রক্রিয়ার যে নিয়ে আমরা বাস্তবায়নের জন্য একটা কোম্পানি বা তার সংগঠন পণ্যের মান এবং সে সেবার জায়গায় যেন পৌঁছতে পারে সেই পদক্ষেপ গ্রহণ করাটাই হচ্ছে কিন্তু আসলে মান নিশ্চিতকরণ। তাইলে আমরা মান নিশ্চিতকরণ পেলাম হচ্ছে পণ্যের মান এবং নিশ্চিতকরণে যে প্রক্রিয়াগত কার্যক্রম আসলে বাস্তবায়নে একটা কোম্পানি বা ধরে নেই যে বা সংগঠন তার যে সর্বোচ্চ মানের জন্য যে পণ্যের প্রক্রিয়াগত যে অবস্থান বা পণ্য বা পণ্যের মানের যে সেবা প্রদান, এটাই হচ্ছে মান নিশ্চিতকরণ। তাইলে আমরা মান ব্যবস্থাপনা পরবর্তী পদক্ষেপই হচ্ছে কিন্তু মান নিশ্চিতকরণ। এখন আসি আমরা মান নিয়ন্ত্রণ। আমরা এখন বলতো যে মান ব্যবস্থাপনা আগে নাকি মান নিয়ন্ত্রণ আগে? হ্যাঁ, সুমাইয়া কিছু বলবে? আচ্ছা, মান নিয়ন্ত্রণ হচ্ছে কি, যে মান নিয়ন্ত্রণ হচ্ছে যে পূর্ব নির্ধারিত যে পণ্যের মান এটা অর্জন করার জন্য মানে উৎপাদনের পরিমাণ, সেটার সাথে মানের সাথে যে তুলনা এবং প্রয়োজন হলে যে সংশোধনমূলক যে ব্যবস্থা গ্রহণ করাকে কিন্তু আমরা মান নির্ধারণ করি। তাইলে আমরা মান নির্ধারণ পেলাম কি, পূর্ব নির্ধারিত যে আসলে আমাদের মান থাকে পণ্যের, সেই মান অনুযায়ী মানের যে পরিমাণগত, তার অবস্থানগত, প্রক্রিয়াগত এই সবগুলো বিষয় যখন আমরা দেখতে পাবো, পণ্যের মানের সাথে অন্য একটা পণ্যের মানের তুলনা এবং প্রয়োজন হলে যেন আমরা সেই সংশোধনমূলক ব্যবস্থার সাথে আমরা যেতে পারি, এই সংশ্লিষ্ট বিষয়গুলোই হচ্ছে কিন্তু মান নিয়ন্ত্রণ। তাহলে আমরা প্রথমে পেলাম মান ব্যবস্থাপনা, এরপরে পেলাম মান নিয়ন্ত্রণ, মান নিশ্চিতকরণ, এবং পরবর্তী প্রশ্ন আমরা পেলাম হচ্ছে মান নিয়ন্ত্রণ। তাহলে এই প্রত্যেকটা বিষয় কিন্তু সংশ্লিষ্ট সব বিষয়গুলোর সাথে একটার সাথে আরেকটা কিন্তু জড়িত থাকে। আচ্ছা, পরীক্ষার হলে যখন দেখা যাবে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসবে যে মান নিয়ন্ত্রণ বলতে কি বুঝো, মান নিশ্চিতকরণ বলতে কি বুঝো, বা এখানে তোমাকে একটা বিষয়ের আলোকে বলে দেওয়া হলো উদ্দীপকের আলোকে যে তুমি এই বিষয়ের সাথে একমত কিনা এই মান নিশ্চিতকরণে, তখন কিন্তু আমাদের এই মান নিশ্চিতকরণের যে নির্ধারিত যে বিষয়বস্তুর আলোকে কিন্তু তখন উদ্দীপক সহ সেটাকে কিন্তু আমাদের বর্ণনা করতে হয়। এরপরে আসে আমরা মান ব্যবস্থাপনা। মান ব্যবস্থাপনা এটা আমাদের সাধারণ জ্ঞানমূলক প্রশ্নে আমরা মান ব্যবস্থাপনা
নাকি এভাবে কিন্তু পেয়ে থাকি। আচ্ছা, এরপরে আসি মানে অধ্যায় শেষে আমাদের যে আলোচনা, সার্বিক মান ব্যবস্থাপনা। সার্বিক মান ব্যবস্থাপনা আসলে কিন্তু একটা সার্বিক বলতে যেটা টোটাল একটা যখন প্রক্রিয়াজাতকরণ করে সব টোটাল কার্যক্রম কমপ্লিট করে যখন বাজারে পণ্যটা পৌঁছে তখন যে যাতে এই পণ্যের মান উন্নয়ন এবং সেই সাথে যে আমাদের যে সর্বপ্রথম এবং গ্রাহক ধরে রাখা যেটাকে আমরা বলবো যে ক্রেতার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিষ্ঠানের আসলে প্রতিষ্ঠানে একটা জায়গায় কিন্তু ডেভেলপ হলে হয় না, তখন মানে সকল স্তরের কিন্তু একটা গুণগত কার্যের মান নিশ্চিত করতে হয়। কিন্তু এই গুণগত সব কার্যের মান যখন আমরা নিশ্চিতকরণের জায়গায় পৌঁছে যাই তখনই সেটাকে আসলে বলতে পারি আমরা সার্বিক মান ব্যবস্থাপনা। তাইলে সার্বিক মান ব্যবস্থাপনা যে কোনো প্রতিষ্ঠানের জন্য যেটা আমরা বুঝবো যে এদের একটা প্রতিষ্ঠিত যে একটা লক্ষ্য থাকে কিন্তু যে পণ্যের মান উন্নয়ন, সেই সাথে ক্রেতার সন্তুষ্টি অর্জন এবং প্রতিষ্ঠানের সকল স্তরের যে কোয়ালিটি সম্পন্ন যেটাকে আমরা বলবো যে গুণগত মান নিশ্চিত করার জন্য যে আসলে প্রচেষ্টা করা হয়, সেই প্রচেষ্টাকে যখন আমরা সফলভাবে দেখতে পাই তখনই সেই বিষয়টাকে আমরা বলবো সার্বিক মান ব্যবস্থাপনা। আচ্ছা, সার্বিক মান ব্যবস্থাপনায় পরে আমরা অধ্যায়ের শেষের দিকে আমাদের আলোচনা ছিল আন্তর্জাতিক মান সংস্থা বা আইএসও। এখন আমরা জানবো আইএসও যে এর ফুল মিনিং, যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আইএসওর আমরা পূর্ণরূপ হচ্ছে কি, যে আমরা এগুলো যখন খাতায় লিখি এগুলো আমাদের বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাই। আমরা তখন লিখবো আইএসও এর পূর্ণরূপ হচ্ছে এবং সাথে একটা হাইফেন দিব, যে তাইলে আমাদের লেখার ধরনটা হচ্ছে আইএসও ছোট্ট একটা হাইফেন দিয়ে এরপরে লিখবো এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। মানে তোমার পূর্ণরূপ লেখাটা আমরা কি করি, আইএসও লিখে এটা কিন্তু জাস্ট পূর্ণরূপটা বা সংক্ষিপ্ত রূপটা লিখে ফেলি, কিন্তু এটা লেখার নিয়ম হচ্ছে আইএসও বা যে কোনো সংক্ষিপ্ত রূপেরই আইএসও ছোট্ট করে একটা হাইফেন দিয়ে এর পূর্ণরূপ, বা তুমি এখানে পূর্ণরূপ না রেখে যদি লিখো যে সংক্ষিপ্ত রূপ, পূর্ণরূপ হচ্ছে সংক্ষিপ্ত রূপ হবে না, যেটা আইএসও হচ্ছে তোমার সংক্ষিপ্ত রূপ, আর যখন এটাকে আমরা ভেঙে লিখবো তখন এটা হচ্ছে কিন্তু পূর্ণরূপ। তাহলে আইএসও কি পেলাম আমরা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক তদ্রুপভাবে আমরা বিএসটিআই এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। আমি কিন্তু এই প্রশ্নগুলো আবার জিজ্ঞেস করব, যেহেতু প্রশ্নটা কিন্তু অনেকটা এক কথায় উত্তরের মতো। আমি আবার বলছি, আইএসও এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, সেই সাথে বিএসটিআই এর পূর্ণরূপ হচ্ছে, আজকে কিন্তু আমরা যে আলোচনাটা করছি অধ্যায় শেষে অনুশীলনমূলক যে আমাদের প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা। তাহলে বিএসটিআই কি পেলাম, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। আচ্ছা, তাহলে এখন কি আমরা একটু বলবো, সুমাইয়া তুমি আমাকে শুনতে পাচ্ছ? তানজিল, ইমন, আচ্ছা, আমরা যদি তানজিল যেহেতু শুনতে পাচ্ছ বা অন্যরাও আমরা শুনতে পাচ্ছি, উত্তর দেওয়ার জায়গাটা আসলে আমরা চ্যাপ্টারটাই শেষ করে ফেললাম, তখন কিন্তু আমাদের উত্তর দেওয়ার জায়গায় একটু থাকতে হয়। আর এখন আমি তোমার কাছ থেকে একটু শুনতে চাইবো আইএসও এর পূর্ণরূপ কি?
ISO। ইউসুফ, ইমন মনে বলতে চাচ্ছিলে কিছু? ইন্টার হ্যাঁ, খুব ভালো বলতেছিলে তো, বললো ইন্টারন্যাশনাল। আচ্ছা, আবার বলছি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আবার বলছি, এরপরে তুমি অবশ্যই বলতে পারবে। ISO এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আচ্ছা, ইমন। স্ট্যান্ডার্ডাইজেশন, সুন্দর বলেছ। কিন্তু হ্যাঁ, তার আগে তোমাকে এসে যদি সুন্দর করে বলতে, IHO এর পূর্ণরূপ হচ্ছে, আবার বলছি আমি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আর BSTI হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। তোমরা BSTI দেখবা যে ছিল মোহর যুক্ত, এটা সরকার অনুমোদিত এবং এটা মান নিয়ন্ত্রণ যে সংস্থা, ওদের কর্তৃক কিন্তু মান নিয়ন্ত্রণ সংস্থাতে পণ্যের যে কোয়ালিটির জায়গাটা কিন্তু এই BSTI অনুমোদিত ছিল যখন ব্যবহার করতে, ওই শর্তগুলো মেনেই কিন্তু তাদের এই ছিল মোহরটার ভিতর দিয়ে আসলে কিন্তু থাকতে হয়। আচ্ছা, এরপরে আসি আমাদের এই চ্যাপ্টারে যে একটা আলোচনা ছিল যে প্রতিরোধমূলক ব্যয় কি। আসলে প্রতিরোধমূলক ব্যয় হচ্ছে নিম্নমানের যে পণ্য যদি আমরা বাজারে নিয়ে আসি, যে নিম্নমানের পণ্য প্রতিরোধে যে প্রতিহত করার জন্য আসলে যে ব্যয় হয়, আমাদের পয়েন্টটাই হচ্ছে প্রতিরোধমূলক ব্যয়। তাহলে প্রতিরোধমূলক ব্যয় মানে কথাটাই হচ্ছে কিন্তু আসলে পণ্যের মান যদি নিম্ন হয়, সেই নিম্নমানের পণ্যকে যখন আমরা সংশোধনমূলক ব্যবস্থার জায়গায় যাব, এটার পারপাস যে আসলে ব্যয়টা হয়, এটা কি বলা হয় কিন্তু আসলে প্রতিরোধমূলক ব্যয়। এরপরে আসি আমরা, নিম্নমান কি প্রতিষ্ঠানের জন্য ব্যয়বহুল? এটা আমি তোমাদের কাছে প্রশ্ন রাখলাম। আসলে একটা প্রতিষ্ঠানের জন্য পণ্যের নিম্নমান সত্যিই কি ব্যয়বহুল? ইমন, এটা কিন্তু একটা সাধারণ কমন সেন্সের প্রশ্ন। কিন্তু বলা হচ্ছে যে পণ্যের নিম্নমান কি প্রতিষ্ঠানের জন্য সত্যি ব্যয়বহুল। তাহলে আমরা এখানে উত্তরটা কিভাবে দিব? তাহলে হ্যাঁ বলো, ইমন বোধহয় বলতে চাচ্ছিলা, ইমন। আমি আবার তোমাদের প্রশ্নটা বলি, এটা উত্তর তোমার আমাদের যদি বইয়ে বা পড়ার আলোকে তুমি এমনিও বলতে হবে। আবার বলছি, নিম্নমানের পণ্য কি প্রতিষ্ঠানের জন্য সত্যি ব্যয়বহুল? আচ্ছা, নিম্নমানের পণ্য তো অবশ্যই প্রতিষ্ঠানের জন্য ব্যয়বহুল তখনই যখন তুমি পণ্য নিম্নমানটা যদি আমরা সংশোধনমূলক জায়গাটায় যাই, তাইলে সেখানে কিন্তু অবশ্যই ব্যয় অবশ্যই করতে হয়, যেটাকে আমরা বলবো প্রতিরোধমূলক ব্যয়। তাইলে আমাদের উত্তরটা হচ্ছে নিম্নমানের পণ্য। তাহলে অ্যান্সারটা হবে হ্যাঁ, নিম্নমানের নিম্নমান প্রতিষ্ঠানের জন্য অবশ্যই ব্যয়বহুল। ধরো তুমি একটা কাজ করি, ধরো কোনো একটা কিছুর নেম প্লেট তৈরি করলে, তোমার নেম প্লেটটা হলো না, তখন কি করতে হয়? ওইটা সংশোধনের জন্য তোমার কিন্তু আবার পুনরায় সেই সংশোধনের জায়গাটা যেতে হয়। তাই তুমি যার কাছ থেকে সেই সার্ভিসটা নিবে, তখন তাকে তোমার সে তার পারিশ্রমিক দিতে হবে, সেই মেটেরিয়ালস বা কাঁচামালের জন্য, সেটার জন্য তোমাকে ব্যয় করতে হবে। এখন বলো, তাহলে নিম্নমানের পণ্য কি প্রতিষ্ঠানের জন্য ব্যয়বহুল? ইমন, হ্যাঁ, তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে। এই অ্যান্সারগুলো এভাবে লিখতে হয়, হ্যাঁ, নিম্নমানের পণ্য প্রতিষ্ঠানের জন্য ব্যয়বহুল। এই যে হ্যাঁ কথাটার পরে কিন্তু একটা কমা দিয়ে তারপরে কিন্তু আমাদেরকে অ্যান্সারটা
লিখতে হয়। দেখো, তোমাদের পড়ানো এবং চ্যাপ্টারের অধ্যায়ের আলোচনার মধ্যে কিন্তু আমাদের অ্যান্সারটা আমরা সুন্দরভাবে নিয়ে নিলাম। এরপরে আসি, আমরা যদি প্রশ্ন রাখি যে আমাদের যে মান চ্যাপ্টারটাই কিন্তু মান ব্যবস্থাপনা। মান ব্যবস্থাপনা কি ফেরতের হার কমাবে? আচ্ছা, আমাদের যে মান ব্যবস্থাপনার কারণে কিন্তু আমরা পণ্যের যে প্রক্রিয়া কাঁচামাল সবকিছু বিষয়গুলোকে একটা দেখভাল করে যখন উৎপাদন প্রক্রিয়া চলে যাওয়া মানে হচ্ছে কিন্তু ক্রেতাদের হাতে পৌঁছে যাওয়া। তাহলে এখন আমরা বলবো মান ব্যবস্থাপনা কি তোমার ফেরতের হার কমায়? খুব সাধারণ প্রশ্ন, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের মান ব্যবস্থাপনা, তোমার মান ব্যবস্থাপনার কার্যক্রমগুলো কি হচ্ছে? পণ্য উৎপাদন প্রক্রিয়ার পদক্ষেপগুলো তাদের শর্ত মেনে করে আসবে। যদি শর্ত মেনে আসে, তাহলে ক্রেতারা কি তা আগ্রহী হবে? অবশ্যই কিন্তু পণ্যের প্রতি তারা আগ্রহী হবে। ক্রেতা সন্তুষ্ট হলো, তাইলে কি আমাদের এই যে মান ব্যবস্থাপনা এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করলো, তাইলে কি আমাদের পণ্য ফেরতের আশঙ্কা বেড়ে যাবে নাকি কমে যাবে? ইমন? কমে যাবে, খুব সুন্দর অ্যান্সার। এগুলোই কিন্তু হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যান্সার এবং ব্যবসায় শিক্ষার যে পড়ার এই অংশগ্রহণ, এটার মধ্য দিয়ে কিন্তু আমরা এই অ্যান্সার গুলো পেয়ে যাই। তুমি এটাকে একটা লাইভ কোনো একটা পণ্য দিয়ে ভাবো, তোমার প্রোডাক্টটা তুমি একদম কোয়ালিটিপূর্ণ করলে 100% তাদের সামর্থ্য, কাঁচামাল সব প্রক্রিয়া সুন্দরভাবে চলে আসলো। তাইলে যখন বিক্রেতা বিক্রি করবে, তার কিন্তু তার জায়গায় সে যে কয়টা মালের অর্ডার নিয়ে আসছে, ক্রেতাদের যদি চাহিদা থাকে, সে পুরো মালই তার কিন্তু পুরো পণ্যটাই কিন্তু তখন বিক্রি হয়ে যাবে। যদি পণ্যটা বিক্রি হয়ে যায়, তখন কিন্তু উৎপাদনকারীর কাছে এই পণ্যটা, আমি কিন্তু কি বলেছি, উৎপাদনকারী যারা উৎপাদন করছে, উৎপাদনের প্রক্রিয়াধীন, তাদের কাছে কিন্তু এই পণ্যটা পৌঁছবে না। তার মানে কি এখানে কিন্তু ফেরতের হার একদম নাই বললেই চলে, বা আমরা এখানে বলবো যেহেতু প্রশ্ন অনুযায়ী ফেরতের হার কমায় কিনা। আমাদেরকে প্রশ্ন রাখা হয়েছে যে ফেরতের হার, তাইলে আমরা বলবো হ্যাঁ, মান ব্যবস্থাপনা সঠিক থাকলে তাইলে ফেরতের হার কিন্তু কমে যায়। প্রশ্নগুলো আমরা যখন পরীক্ষা হলে বসি, কারণ আমরা একটু মানে রিডিংটা কম পড়ার কারণে কিন্তু আমরা পরীক্ষার হলে গিয়ে কিন্তু তখন কনফিউজ হয়ে যায়। আচ্ছা, এখন আসি আমরা আমাদের যে পণ্যের নিম্নমানের কারণে কি আসলে পণ্যের মান নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে? মানে যদি পণ্যের নিম্নমান হয়, মান নিয়ন্ত্রণের ফলে অবশ্যই হারিয়ে ফেলি। সেই যে হারিয়ে ফেলাটা কে আমরা দুইটা কারণে বিভক্ত করেছিলাম, একটা হচ্ছে দৈবচরিত কারণ, আর একটা হচ্ছে কিন্তু অযাচিত কারণ। তাইলে আমরা দৈবচরিত কারণ দৈবচরিত কারণে কিন্তু মান নিয়ন্ত্রণের বাহিরে থাকে, কারণ এটা আমাদের প্রত্যাশার মধ্যে কিন্তু থাকে না। তোর দৈবচরিত কারণ কোনটাকে বলো? যদি আমরা ধরি ভূমিকম্প আমরা কিন্তু প্রত্যাশা করি না। কোনো একটা দুর্ঘটনা, ধরো আগুন লেগে গেল, এটা কিন্তু আমরা প্রত্যাশা, তখন কিন্তু মান নিয়ন্ত্রণ যে কোয়ালিটিপূর্ণ নিম্নমানের কারণে কিন্তু মানুষের যে দৈবচারিত কারণে মানুষ কিন্তু মানুষের নিয়ন্ত্রণের বাহিরে থাকে। এই কারণে কিন্তু, তাইলে আমরা কি পেলাম, নিম্নমানের যে কোন কারণে মানুষের নিয়ন্ত্রণ বাহিরে, তাহলে নিম্নমানের দৈবচারিত কারণটাই কিন্তু মানুষের নিয়ন্ত্রণের বাহিরে। এরপরে আসি আমরা যে পরিদর্শন ব্যয় কোন ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। পরিদর্শন যে ব্যয় কোন ব্যয়ের অন্তর্ভুক্ত? ধরো তুমি একটা প্রোডাক্ট তৈরি করলে, কাঁচামাল, তার প্রক্রিয়াধীন অবস্থা, সেই সাথে সংশ্লিষ্ট যে স্তরগুলো আছে, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, ধরো এখন আমাদেরকে সরকার দিয়ে পাঠানো হলো সেটা পরিদর্শন করার জন্য। এই যে পরিদর্শনের জন্য যে ব্যয় হলো, তাহলে এখানে তারা যে পারপাসে গেল, এই ধরনের ব্যয়টাকে আমরা কোন ধরনের ব্যয় বলি? এই ধরনের ব্যয়কে আমরা অবশ্যই বলবো মূল্যায়ন ব্যয়।
কারণ পণ্যের নির্ধারিত মান এবং মান নিশ্চিতকরণ এবং সেই সাথে মান ব্যবস্থাপনা এবং এই যে মান নিয়ন্ত্রণের প্রত্যেকটা পদক্ষেপ যখন কমপ্লিট করবে এবং সর্বশেষ যে আমাদের সার্বিক মান ব্যবস্থাপনা, এই প্রক্রিয়াগুলো যখন কমপ্লিট করবে, এটার জন্য যখন সরকার কর্তৃক বা এটার জন্য পরিদর্শনের জন্য যে ব্যয় হয়, এটাকে আমরা বলবো হচ্ছে মূল্যায়ন ব্যয়। কেন মূল্যায়ন ব্যয়? এটা কিন্তু পণ্যের জন্য একটা পণ্যকে তোমার বিএসটিআই অনুমোদিত যখন সিল বা আইএসও কর্তৃক যে আমরা শর্তগুলো মেনে করি বলেই কিন্তু এটা কিন্তু মাঝে মাঝে দেখভালের প্রয়োজন হয় বা ক্রেতারা কিন্তু এই সব বিষয়গুলো যখন দেখতে পায় তখন কিন্তু ক্রেতারা এটা পণ্যটা কেনার প্রতিও কিন্তু আগ্রহী হয়। সে কারণে কিন্তু এই যে ব্যয়গুলো হয় তখন এই ব্যয়গুলোকে আমরা বলবো মূল্যায়ন ব্যয়। তাইলে পরিদর্শন ব্যয়কে আমরা কোন ব্যয় বলবো? পরিদর্শন ব্যয়কে কিন্তু আমরা অবশ্যই মূল্যায়ন ব্যয় বলবো। এখন আমাদের যদি ধরো প্রশ্নের ধরন অনুযায়ী আমাদের সৃজনশীল রচনামূলক যে থাকবে, মূল্যায়ন ব্যয় এবং পরিদর্শন ব্যয় একে অপরের পরিপূরক কিনা, তখন আমাদের কিন্তু এটাকে ঠিক সেইভাবে মূল্যায়ন ব্যয় যে একে অপরের পরিপূরক এবং সমন্বয়কৃত, সেটাকে কিন্তু আমাদের বুঝায় বলতেছে। তাইলে আমরা কি পেলাম? পরিদর্শন ব্যয় হচ্ছে মূল্যায়ন ব্যয়ের একটা অন্তর্ভুক্ত। এবং তোমরা দেখবে এই যে অধ্যায়টার শেষে কিন্তু আমাদের 100টার মতো এমসিকিউ, জ্ঞানমূলক, তারপরে প্রয়োগমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার প্রায় 100টার মতো কিন্তু আমরা এমসিকিউ পাবো। এই এমসিকিউ গুলো তোমরা যেটা করবে, প্রথমে 10টা পড়বে, সেটাকে পেন্সিল দিয়ে অ্যান্সারটা দাগ দিবে, তারপরে তুমি আবার এটার জন্য কিন্তু উত্তরও আমাদের দেয়া আছে, সেই উত্তরটা দেখে আমরা কিন্তু ওই জায়গাগুলো কমপ্লিট করে চ্যাপ্টারটা অবশ্যই কিন্তু শেষ করব। অবশ্য পরবর্তী যে আমরা ক্লাসটা করব, আমরা কিন্তু এই এমসিকিউটা শেষ করে অধ্যায়টা শেষ করে দেব। তাইলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করলাম এবং বাড়িতে তোমাদের কিন্তু পড়াটা থাকবে হচ্ছে এমসিকিউ যে দেয়া আছে, ওই 100টা এমসিকিউ বাসায় একটু দেখবা, পেন্সিল দিয়ে দেখবা, মানে উত্তরের সাথে তুমি যে আমরা যে চ্যাপ্টার গুলো পড়লাম এটার কতটা সমন্বয়কৃত আছে এটা দেখে, তাইলে আমাদের ক্লাসের আলোচনাটাও কিন্তু স্টুডেন্ট অ্যান্সারও করতে পারে এবং সেই সাথে কিন্তু আলোচনাটাও অনেক বেশি সুন্দর হয়। আচ্ছা ইমন, তুমি কিছু বলবে বাবা?